4 জুন 2024 নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা। রীতিমতো হামলার মুখে পড়েছে টিম 360 ডিগ্রি। থাইল্যান্ডের থাই লটারি দিয়ে এই এলাকার কিছু মানুষ নাকি প্রবাসীদের ভাগ্য বদলে দিচ্ছেন। তার উপর আছে বাড়তি কিছু খরচ করে লটারি জেতার শতভাগ নিশ্চয়তা। এমন খবরের সত্যতা খুঁজতে গিয়ে এমন পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। এখানে বহু মানুষ থাইল্যান্ডে লটারি খেলে না ভাই, বিভিন্ন সময় অভিযোগ শুনেছি আমরা কিন্তু বাইরে থেকে শুনেছি, আমি কিন্তু আপনাদের কাছেই আসছি। পুরোটা সময় ধৈর্যের সাথে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে টিম 360 ডিগ্রি, কিন্তু তারপরেও তারা মারমুখী। ঢাকা শহর কোন জায়গায় থাকে আপনি বলেন তো? ধানমন্ডি, ধানমন্ডিতে বানবেন আমার অফিসার নিয়ে সারা বাংলাদেশের কথা না বলতে চান আমার কোনো সমস্যা নেই, কিন্তু অভিযোগ কি দিবে বেটা? মানে কি ফেসবুক বাবার টাকা নিছে সেটাই বলতেছি। এমন মার মুখে আচরণের পরেও কিন্তু আমরা দমে যাই। আমরা খুঁজে বের করেছি তাদের আয়ের উৎস, ক্ষমতার নেপথ্যের কারণ। স্থানীয় রাজনীতি কিংবা প্রভাবশালী ব্যক্তির তেমন কোনো ইন্ধন নেই। তাহলে তাদের এত শক্তি প্রদর্শনের কারণটা কি? অনুসন্ধানে বেরিয়ে আসে প্রবাসী বাঙালিদের সাথে ডিজিটাল প্রতারণা করে অল্প দিনে অনেক টাকার মালিক বনে যাওয়াই এর অন্যতম কারণ। থাইল্যান্ড থেকে পরিচালিত হওয়া এক অনলাইন লটারির আদলে তারা নিজেরাই বানিয়েছেন থাই লটারি। তারপর প্রবাসীদের লোভ লালসাকে পুঁজি করে নীলফামারী জেলার কিছু বখাটে ছেলেরা শুরু করে এই থাই লটারির ভেলকিবাজি। গ্রামের নাম পানিয়াল পুকুর। 4 বছর আগেও এমন চিত্র ছিল না। এলাকা জুড়ে এখন সারি সারি আলিশান বাড়ি, অথচ এই গ্রামের বেশিরভাগ মানুষের পেশা কৃষি। বৈধ আয়ের উৎস না থাকলেও হঠাৎ করে রাতারাতি এত দালান কোঠা গড়ে ওঠার রহস্যটা কি? রহস্যের নাম থাই লটারি। ที่ 3 หลักที่ 5 และหลักที่ 6 ออกรางวัลเลขท้าย থাইল্যান্ড থেকে পরিচালিত হয় এই জুয়াটি। অনলাইনে এই জুয়ায় ড্র হয় মাসে 2 বার। বিজয়ীরা পান 1 থেকে 10 কোটি টাকা পর্যন্ত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই লটারির জনপ্রিয়তা তুঙ্গে। লটারি জিতে রাতারাতি ধনী হবার স্বপ্নে বিভোর থাকেন প্রবাসীরাও। সেই থাই জুয়ার আদলে নিজেরাই একটি ভুয়া জুয়ার আসর কিংবা লটারি ছাড়ে নীলফামারীর ছেলেরা। দেখে বোঝার উপায় নেই এটা চলছে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে। নিজেদের বানানো লটারির টিকিট, বিদেশি কারেন্সি, জুয়ার সরঞ্জাম নিয়ে বসেন অনলাইনে। এমনভাবে দেখানো হয় যে কেউ দেখলে মনে করবে এটি চলছে থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশ থেকে। এমনকি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় ইন্টারনেট থেকে কেনা বিদেশি কোড নম্বর। এবার দেখুন দেশে বসে কিভাবে প্রবাসীদের এই জুয়ায় আকৃষ্ট করা হয়। দেখেন 6419 ডাইরেক্ট কোনো মোটিভ ডাইরেক্ট ফার্স্ট প্লেসে কোন নাম্বার মারছে 6419 ডাইরেক্ট সুন্দর মতো দেখতে পারেন। আর নাম্বারটা দিছি কাকে কত করে কাটছে এ টু জেড আপনাদের দেখিয়ে দিয়ে যাব। প্রবাসী বাংলাদেশিদের থাই লটারি জিতিয়ে একদিনে কোটিপতি বানানোর স্বপ্ন দেখানো হচ্ছে। তোমার টাকা ডুবাতে আমার অনলি 3 মিনিট সময় লাগবে, শুধু চেকের পাতা নিয়ে তোমার টাকা ছেড়ে দিচ্ছি। একবারে 21000 টাকা পাঠিয়ে দাও, আমি 1 টাকা দিব। যদি টাকা দিতে না পারি আমি জারদ সন্তানের বাচ্চা ভাই। আপনাদের জন্য আজকে আমি কোরআন নিয়ে আপনাদের মাঝে আমি লাইভ করেছি। आप सबके लिए मैं ये कुरान शरीफ लेके आया हूं। আরেকজন তো রীতিমতো ধর্মীয় গ্রন্থ হাতে নিয়ে থাই লটারি পাইয়ে দেওয়ার গ্যারান্টি দিচ্ছেন। और दोस्तों मैं कुरान शरीफ ऐसे ही नहीं लेके आया क्योंकि मेरे पास 100% गेम है, इसीलिए मैं कुरान शरीफ लेके आया हूं दोस्तों। আমি সাদ্দাম হোসেন, গরিবের বন্ধু, প্রবাসীদের ভাই। প্রবাসীদের বন্ধু পরিচয় দেয়া আরো একজনের কথা শোনা যায়। আমি ফেস টু ফেস, কারণ আমি মুসলমানের সন্তান। অন্য ভিআইপিদের ওই যেমন কসম কিলা নিয়ে ওরা লাইভে আসে, আমি ওরকম লাইভে আসি না। ওই ঢাক ঢোল পিটা লাইভে আসি না। বৃক্ষ তোমার নাম কি?
ফলে পরিচয়। আপনি আমার মাধ্যমে কয় টাকার গেম পাইছিলেন? আমি লাইভে আছি, বলেন তো। আপনার মাধ্যমে আমি 36 রিয়েলের মতন পাইছি। এ ধরনের ভিডিও দেখে উদ্বুদ্ধ হওয়া প্রবাসীদের পরিণতি কি হয়েছে সে বিষয়গুলো জানতে আমরা অনলাইনে যোগাযোগ করি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ বেশ কয়েকটি দেশের কয়েকজন প্রবাসীর সাথে। প্রথমেই যেতে চাই দুবাই প্রবাসী মাসুম মোল্লার কাছে। 18 বছর দুবাইয়ে থাকেন বরিশালের মাসুম। আমি ধরছি দেখে আমার এক বন্ধু ধরছে, আমার আরেক বন্ধু ধরছে। আমরা মনে করেন এক কোম্পানিতে জব করি, আমরা প্রতারণার শিকার হয়েছি টোটাল 8 জন। প্রতারণাতে আমার 29 লক্ষ টাকার মতো খরচা হয়েছে। থাই লটারির ব্যাপারে কি আশ্বাস পেয়েছিলেন মাসুম, তার পরিণতি বা কি হলো? প্রতারণা এরকম ভাবে আমার শিখাইছে যে আমার কানাডা নেবে, কানাডা নিয়ে আমার রেসিডেন্ট কার্ড করে দিবে, সবকিছু করে দিবে, এই স্বীকার করাই আমার কাছ থেকে আস্তে আস্তে টাকা নিছে। থাই লটারির টিকিট কেটে কিভাবে আপনি কানাডায় যাবেন? কিভাবে? থাই লটারি ও আমাকে বুঝাইছে ভাই, ও যে আমাকে যেটা বুঝাইছে ওইটা তো আমি বুঝছি, আমি তো উল্টাটা বুঝতে পারি নাই। উল্টা বুঝতে পারলে তো টাকাগুলো দিতাম না ভাই। ওরা কি পরিচয় দেয়, কোথাকার পরিচয় দেয়? ওরা পরিচয় দেয় ওরা বাংলাদেশি। ওদের কেউর বাড়ি সৈয়দপুর, কেউর বাড়ি রংপুর, কেউর বাড়ি সিলেট। এই চক্র লগে এরা ব্যাংকে চাকরি করে, এরা আপনার থাই লটারি ব্যাংকে চাকরি করে। যেভাবে দেব টাকা উইন করে দিবে। এরা কানাডা চাকরি করে, কানাডা নিয়ে দেবে। এরকম বিভিন্ন ফোন ধরে তার মনে করেন টাকাটা নিয়ে গেছে। বিদেশি কোড নম্বর দেখে প্রতারকদের অবস্থান বুঝতে পারেন না প্রবাসীরা। ওরা যেই নাম্বারগুলো দিছে ওই নাম্বারগুলো দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না যে ওরা বাংলাদেশ থেকে কথা বলে, বুঝছেন? কুয়েত প্রবাসী ইখলাস হোসেন থাই লটারির ফাঁদে পড়ে 5 লাখ টাকা খোয়ালেও এখন আর লোক লজ্জার ভয়ে ক্যামেরার সামনে কথাই বলতে চান না। তবে তার সাথে ঘটে যাওয়া প্রতারণার বিচার চান তিনি। দোষ হলো আমার, কথা বলছেন, কারণ আমার 1,30,000 টাকা 35,000 টাকা ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যারা নিছে, যারা খাইছে, ইনশাল্লাহ ইয়ামাল কিয়ামতের মাঠের মধ্যে ইনশাল্লাহ দেখা হবে। সব কুত্তার বাচ্চা এখানে যারা ছিল তারা সব অবৈধ সন্তান বা দেখুন বাজাল উদ্দলটির নাচ। 13 বছর ধরে সৌদি আরবের দাম্মামে কাজ করেন তবিবুর রহমান। বাড়ি বরিশালে। প্রবাস জীবনে মাথার ঘাম পায়ে ফেলে যা আয় করেছেন তার পুরোটাই চলে গেছে এই থাই লটারির ভেলকিবাজিতে। এমনকি কেনা জমিটাও বিক্রি করতে বাধ্য হয়েছেন। মানুষের কাছে যারা আছে বহুত লোকের কাছে টাকা নিলাম, টোটাল 27 লক্ষর উপরে গেছে। সারা জীবনে যা সঞ্চয়, জমি 1.5 বিঘে কিনিলাম তা নষ্ট করেছি। আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে, আমার সংসারটা ধ্বংস করে দিয়েছে, আমার পরিবারটাই ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা একটাই বোকা, আমরা বিশ্বাস করে টাকাটাকে কিন্তু যাচাই করি। তাদেরকে বিশ্বাস করলেন কিভাবে, মানে কেন বিশ্বাস করলেন, কি কথা বলেছে তারা? 10 লাখ টাকা খরচ করে 60 লক্ষ টাকা আছে এখানে সেটেক পাঠাইছে। কালকে টাকা উঠে যাচ্ছে আপনার। তো ওরা কি থাইল্যান্ডে পরিচয় দিত? আমি থাইল্যান্ডের নাম্বার দিয়ে টেলিফোন করতো, থাইল্যান্ডের নাম্বার দিয়ে টেলিফোন। আমি আর কথা বলতে পারছি রে ভাই, টাকার সব বড় সব বুঝতে পারিস। আমরা এতক্ষণ একজন দুবাই প্রবাসী, একজন সৌদি আরব প্রবাসীর সাথে কথা বললাম। তারা আসলে থাই লটারি কেটে তারা প্রতারণার শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করছেন। প্রবাসে বসেই তারা কেউ 27 লাখ, কেউ 29 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু তারা না, তাদের আশপাশে যে বন্ধুবান্ধবগুলো আছে তারাও কেউ 20 লাখ, কেউ 15 লাখ এই ধরনের ক্ষতি শিকার হয়েছেন বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন এতক্ষণ। এখন আমরা আসলে একটু মাঠ পর্যায়ে দেখতে চাই কারা আসলে এই প্রতারণার সাথে জড়িত। অনুসন্ধানের জন্য আমরা আবারও নীলফামারীতে। আর্থিক ক্ষতির শিকার প্রবাসী, এলাকাবাসী এবং স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে আমরা আবারও যোগাযোগ শুরু করি সেই থাই লটারির প্রতারকদের সাথে। উদ্দেশ্য প্রতারণার প্রক্রিয়া সম্পর্কে জানা। বেশ কিছুক্ষণ আলাপের পর থাই লটারি জেতানোর কথা বলে প্রবাসীদের পকেট থেকে
কিভাবে টাকা হাতিয়ে নেওয়া হয় সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন 3 যুবক। তবে শর্ত, নাম পরিচয় গোপন রাখতে হবে। এটা হচ্ছে থাইল্যান্ডের টিকিট। এই টিকিটে হচ্ছে আপনার এই 3 সংখ্যার ডিজিট, এই 3 সংখ্যার মধ্যে লটারি হয়। মানে এরা টিকিট এরকম বানায়? হ্যাঁ, নিজে বানায় আর কি। সংখ্যাটাকে এরা মানে ফোনের মাধ্যমে এডিট করে, যে কোনো সংখ্যা বসানো যায়। স্কেচ করাটা মূলত ওদেরকে দেয়। এই যে আপনার টিকিট আপনাকে দিয়ে দিলাম, গেম উইনের পর আপনি ঘষবেন, তার আগে ঘষবেন না। ওর তো ঘষার অপশন নাই, ফোনেই দিয়ে দিছে। ও কীভাবে ঘষবে? ওকে ভাই আপনি ঘষেন তো, গেম তো লটারি হলো, কী হলো দেখেন। এই আবার ঘষে দেখে, এই যে ভাই আপনার কপালে লাগিয়ে গেছে, আপনার তো 1000 রিয়েল খেলছেন, আপনি 1 কোটি টাকা পেয়ে গেছেন। যখন লটারিটা উইন হলো, ওরা ফেসবুকে দেখলো উইন হলো, উইন হওয়ার মাত্র একটা মনে করেন আপনার একটা চেক আছে আর একটা রিসিপ্ট আছে। এই রিসিপ্টের মধ্যে অলরেডি মনে করেন সব কিছু শো করলো, শো করে ওনার কাছে পাঠাই দিল আপনি উইন হয়েছেন এই গেমটা, আপনি 1000 রিয়েল যে খেলছেন আপনি গেমটা উইন হয়েছেন। এরপর খুশি হওয়ার পর বলতেছে তোমার চেক টেক সব কিছু তৈরি করতেছে, এরপর তোমার টাকা পয়সা সব কিছু দেবে, আমরা ব্যাংকে যেয়ে লাগাই দেবো। এই 1 কোটি টাকা এখন পাওয়া গেলে এই 1 কোটিটা কীভাবে নেবে? এই 1 কোটি টাকার জন্য ওরা মূলত ডলারে কনভার্ট করার জন্য প্রথমে টাকা নেয়। যে এইটা আপনার প্রতারকরা টাকা নিচ্ছে মনে করেন এটা কি, যে আপনার বাংলাদেশে একটা আপনার ওয়াইফের বা ভাইয়ের যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট পাঠান, আমি এই 1 কোটি টাকা আপনাকে পাঠাই দিই। যে এই টাকাটা আপনি নিয়ে নেন। এখন কত টাকা লাগতেছে ভাই? 1,50,000 টাকা লাগতেছে, A to Z আপনি পাঠান। প্রবাসী বুঝতেছে ওনারা থাইল্যান্ডে আছে, আর যে যার মধ্যে প্রথম অ্যাড করছে উনি সই দিতে আছে, মানে এরকম সিস্টেমে আর কি। বাংলাদেশে মানে বাংলাদেশে এক জায়গায় বসে মনে করেন কথাবার্তা বলতেছে। যখন একটা লোকের কাছে সর্বোচ্চ সাগুলে টাকা নেওয়া শেষ, সে যখন গালাগালি অভিশাপ দেয় বা বলে যে কেস করবো, মামলা করবো, অমুক করবো, তোর বাড়ি যাবো, তখন ব্লক দিয়ে দেয়। অনলাইনে তার ছবি এক কর্নারে, তার রিসিভ মানে যে নাম্বারটা উইন হয়েছে। এবার শুধু কথা নয়, থাই লটারির নামে প্রতারণার কৌশলগুলো কোন মাধ্যমে এবং কিভাবে প্রয়োগ করা হয় সেসব দেখার সুযোগও পাওয়া গেল। প্রথমলি এই রিসিপ্টটা দেওয়া হয়, উনি কত টাকা উইন হয়েছে তার মানে চেকটা আমি এখন দেখাবো। এটা রিসিপ্ট দেখালাম, উনি যে নাম্বারটা উইন হয়েছে এটা দেখাইলাম। চেকটা হলো এটা, মনে করেন ওনার অ্যাকাউন্ট নম্বর আছে, ওনার নাম আছে, আর উনি 1,15,00,000 টাকা উইন হয়েছে। দ্বিতীয় অপশানে এটা দেওয়া হয়, এটা দিয়ে ওনার কাছে টাকা চাওয়া হয়, হয়তো 1 লক্ষ হয়তো 2 লক্ষ এরকম টাকা চাওয়া হয়। এরকম একটা টাকা থাইল্যান্ডে একটা টাকার ছবি দেওয়া হয়, বলতেছে আমি টাকা পয়সা সব কিছু অ্যাকাউন্টে মনে করেন এখানে সব কিছু টেবিলে সাজাই রাখছি, আপনি টাকা পয়সা পাঠাই দেন, আমি ব্যাংকে যেয়ে পাঠাই দেবো, এরকমভাবে কথা বলে মানে আর কি টাকা পয়সা নিয়ে নেয়। এরপর মনে করেন আপনি টাকাটা পাঠাই দেন, চায়না ম্যাডামের কাছে সিগনেচারটা নিয়ে আমি আপনার টাকাটা ছেড়ে দিই, এরকমভাবে একটা ছবি পাঠাই দেয়। এটা দেওয়ার পর ওই লোকের মনে করেন আপনার ডকুমেন্ট মনে করেন যে লোকটা খেলবে তার ছবি এক কর্নারে থাকবে, ছবি সাথে মনে করেন বিভিন্ন থাই লটারির জন্য মনে করেন বিভিন্ন প্রকার কাগজের মধ্যে বিভিন্ন প্রকার আর কি সাজাই দেয়। তা আসলে আমার মনে করেন এরকম সিগনেচার, এরকম কর্নারে সিগনেচার আছে, এসব সিগনেচার দেখে ওরা বিশ্বাস করে, এই জন্য এসব কাগজপত্র পাঠাই দিয়ে টাকা পয়সা নিয়ে তাদের কাছে। প্রবাসীদের বিশ্বাস শক্তপোক্ত করতে কত প্রকার কৌশল নেওয়া হয় সেটা দেখালেন আরেকজন। হোসেন সাহেব ঠিক আছে, দেখো আমি থাইল্যান্ডের সামনে আছি, তোমার টাকা লাগবে নাকি তুমি আমারে বলো, মানে টাকা কিন্তু মাইর যাবো। হোসেন সাহেব বলো। এই ভিডিও দেখে কি বোঝায় ভাই? প্রুফ দেওয়ার জন্য তারা তো থাইল্যান্ডে আছে, ব্যাংকের সামনে তাদেরকে টাকাটা তারা দিতে পারবে, এজন্য হচ্ছে অনলাইন থেকে সব কিছু ডাউনলোড করে ডাউনলোড করে হচ্ছে যে কোনো অ্যাপসের মাধ্যমে নিজের ভয়েসটা লাগিয়ে দেয়। হ্যাঁ, নিজের ভয়েসটা লাগাই দিয়ে ওদেরকে হচ্ছে কিছু বলে ওদেরকে পাঠিয়ে দেয় যে আমি ব্যাংকের সামনে আসছি, হ্যাঁ টাকাটা হচ্ছে আপনাকে 1 লাখ 2 লাখ টাকা তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আপনার আমি 50 লাখ 60 লাখ টাকা যেটা আপনার এখানে আছে আপনার এখানে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, এই যে ব্যাংকের সামনে আমি আছি। আচ্ছা, কেউ যদি বলে যে ভাই আপনার যেই টাকা আমার 50 লাখ টাকা পাঠাবেন ওখান থেকে 3 লাখ টাকা না 5 লাখ টাকা আপনি কেটে বাদ দিয়ে 35 লাখ টাকা পাঠান, তখন কি করবে? এটা কি বলবে? এরা তখন বলবে যে ভাই আপনার এখানে টাকাটা জমা আছে, এখান থেকে তো টাকাটা হচ্ছে হাত দেওয়া যাবে না, হাত দিলে আমি ফেসে যাবো, এটা ওটা এসব বলবে। টার্গেট করা প্রবাসীদেরকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়ার জন্য যে ধরনের উপকরণ ব্যবহার করা হতো সেগুলো এবার আমাদের সামনে। এই টিকিট দেওয়ার পরে তারা প্রবাসীদেরকে যখন বলে যে আপনার নামে এই থাই লটারি বেঁধেছে, তখন তারা একটা অঙ্ক টাকা নেয়, তাই তো? তারপর তাদেরকে বিশ্বাস করানোর জন্য এই ধরনের চেক দেওয়া হয়, এই চেক আমার হাতে, এগুলো কিন্তু সবই ভুয়া জিনিস। যারা এখানে আসলে ভিডিও তৈরি করে প্রতারক যারা, তারা এইগুলো আসলে ব্যবহার করে ভিডিওতে, যাতে প্রবাসীরা খুব সহজে বিশ্বাস করে। এবং শুধু তাই না, থাইল্যান্ডের যে বাত, সেই বাত এবং সৌদি আরবের রিয়াল, সেই সবগুলো ভিডিওতে ব্যবহার করা হয়েছে, এই যে আপনার জন্য এই টাকাগুলো
আসলে আমরা এনেছি ব্যাংক থেকে এবং রেডি, এবং বাদ বাকি আপনি 2 থেকে 3 লাখ টাকা দিলেই টাকাগুলো পাঠিয়ে দেওয়া হবে। এইভাবে প্রবাসীদের কাছ থেকে ধাপে ধাপে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে থাই লটারির নামে। থাই লটারির সরঞ্জাম কিংবা উপকরণ কোথা থেকে এবং কিভাবে সংগ্রহ করা হয় জানতে চাই। এই টাকাগুলো কিভাবে পান আপনারা? এই টাকাগুলো এই যে নিতেই চলে, মানে ইয়েতে বাজার আছে, নিতেই বাজারে ওরা মানে কম্পিউটারের দোকানে খালি ওদের কাজে হলে ওইগুলো। ওই টাকা ছাপাই এখানে বানায়, তাই তো? ও মাই গড। আরে এই যে আপনার হচ্ছে এই রাজকীয় টিকিট মানুষের জীবন পাল্টে দেওয়া, এইখানে ওরা নাম্বার বসায়। আমরা যাব সেখানে, তবে পরিচয় গোপন রেখে। ক্রেতার ছদ্মবেশে গিয়ে আমরা দেখতে চাই আমরাও থাই লটারির সরঞ্জাম কিংবা উপকরণ কিনতে পারি কিনা। অনুসন্ধানের আরও ঢের বাকি। ফিরছি একটা বিরতির পর। বলছিলাম নীলফামারীর সৈয়দপুরে যেতে হবে, যে দোকানে বিক্রি করা হয় থাই লটারির নকল সরঞ্জাম। এসব উপকরণ কিনে অনলাইনের মাধ্যমে প্রবাসীদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে নীলফামারীর কিছু বখাটে যুবক। তাহলে চলুন যাওয়া যাক নীলফামারীর সৈয়দপুরে। নীলফামারীর সৈয়দপুর উপজেলা হলেও ব্রিটিশ আমলে গড়ে ওঠা রেল কারখানার জন্য এই শহর বেশ উন্নত। এই শহরেরই একটি দোকান থেকে পাওয়া যায় থাই লটারি জাল সরঞ্জাম। সেই দোকানের খোঁজে সৈয়দপুর শহরে টিম 360 ডিগ্রি। দেখা মিলল সেই দোকানের, নাম মাহমুদ টেলিকম। আমরা ক্রেতা সেজে হাজির হই সেই দোকানে। আপনার ফোনে মনে করেন, ফোনে ক্যাপ কার্ড দিয়ে হোক বা কি করে হোক আপনার পেপার রেডি করলেন, যে পেপার রেডি করবেন আমাদেরকে দিবেন, আমরা সাবমিট করে দেবো আপনাকে। এই দোকানে আসা একজন কাস্টমার আমাদের আরো কিছু তথ্য দিতে শুরু করলেন। দেখাবেন আপনার 1 তারিখের গেমটা আপনাকে দেখাতে হবে, আর নেক্সট গেমটা যেটা আসতেছে ওটা ঢাকা থাকবে। আপনার কি পেপার রেডি আছে? এবার ছদ্মবেশ ছেড়ে টিম 360 ডিগ্রির পরিচয়ে আমরা আবারও দোকানে হাজির। বিষয়গুলো একটু বলবেন যে কিভাবে কি করেন? থাই লটারির বিষয়ে আমি কিভাবে বলবো ভাই? আপনি জানেন না? না, আমি জানি না তো। একটু আগে আপনার সাথে আমরাই একটা বিয়ে করে গেলাম, আপনি দিতে চাইলেন, কয় সেট নেবেন বললেন, দেখাবো ভিডিও? কয় সেট ভাই? আপনি বললেন যে আসে যে আপনি গেম কি আপনি প্রিন্ট দিবেন কি দিবেন না, এইটা বললেন না আপনি। ভাই কি কোন লটারি খেলেন? থাই লটারি নাকি অন্যান্য গেমও খেলেন? আমার বন্ধুগুলো খেলে এটা জানি, কিন্তু আমি কিছু খেলি না। একটু আগে বললেন যে খেলেন আপনার বন্ধু। আমি এটা ভিডিও করতেছেন কেন ভাই? কিসের জন্য ভিডিও করতেছেন? কে প্রতারক না আমরা কিভাবে বিবেচনা করব? যারা প্রিন্ট দিতে আসে, এই ভাই আসলে প্রিন্ট দিতে, আমি প্রিন্ট দিচ্ছি কি ভাই? ঠিক আছে না? এখন উনি যদি অন্য প্রিন্ট দিতে আসে সেটা ওনার ব্যক্তিগত বিষয়। আপনি আসবেন, আমি আপনার প্রিন্ট করে দেবো, আপনার ব্যক্তিগত বিষয়। দেখি আপনি বলেছেন আমার হাতেই থাক, আমার হাতেই থাক। কিছুক্ষণ আগের দৃশ্য দেখাতেই কম্পিউটার বন্ধ করে দেন রাব্বি হোসেন। আপনি একটা ফাইলগুলো দেখান দেখেন, ফাইল আপনারা হুট করে একটা জিনিস নিয়ে ই করতেছেন। জি, শাটডাউন দিচ্ছি। তার কারণ ভাই আমি এখানে আপনাকে কেন আমার ফাইল দেখাবো? সৈয়দপুর থানা। কথা বলি ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের সাথে। আমাদের থানায় ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে। কিছু মামলা আমরা তদন্ত শেষে প্রতিবেদন দিয়েছি, কিছু তদন্তাধীনও রয়েছে আমাদের থানায়। কার্যক্রমটা সম্পূর্ণ হলো আপনার ডিজিটাল ওয়েতে, কাজে ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আমরা কিন্তু আইনি পদক্ষেপ নিই। বিভিন্ন সময় অভিযোগ আছে, বিভিন্ন যারা এসে প্রতারণার সাথে যুক্ত, তারা বলছে অনেক সময় পুলিশ ধরে নিয়ে গিয়ে আমাদের ফোনে যত টাকা থাকে সব কিছু নিয়ে নেয়। এই ধরনের অভিযোগ কতটুকু সত্য? না, এটা আমি সৈয়দপুর থানা পুলিশের পক্ষ থেকে বলতে চাই, এটা ঘটনা সম্পূর্ণ অসত্য।
এবং আমরা যে অভিযানগুলো করি অত্যন্ত স্বচ্ছতার সাথে করি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি, আমরা সব কার্যক্রম করি এবং স্বচ্ছতার সাথে করি। থানা থেকে মামলার কপি আর ভুক্তভোগীদের দেয়া তথ্য সাথে নিয়ে এবার আমরা থাই লটারির প্রতারকদের মুখোমুখি হতে চাই। প্রথমেই যাওয়া যাক সৈয়দপুর সদর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নে। খাসকান্দা কুটিপাড়া গ্রামের গোলাম রাব্বি পলিন থাই লটারির প্রতারণার সাথে শুরু থেকেই জড়িত। এটা গোলাম রাব্বি পলিনের বাড়ি। কোথায় আছে? ও আছে বর্তমানে ঢাকাতেই আছে। ও ঢাকাতে। ভাই কি হন উনি? ওনার আমার বড় ভাই হবে। ও বড় ভাই। বড় ভাইয়ের পুরো নাম কি? গোলাম রাব্বি। গোলাম রাব্বি। থাই লটারি উনি ভিডিও বানাইতো কেন জানেন? থাই লটারি ভিডিও বানাইতো কেন? ওনার নামে মামলা হয়েছিল। কি মামলা? মামলা পুলিশ ধরে নিয়ে গেছে, এরকম ঘটনা ঘটে নেই? না। ও আচ্ছা, মানে উনি কি এখন খেলেন এটা থাই লটারি? না না, উনি যখন এটা খেলেন, এটা আগে করতো, আগে করতো, এই কাজ করে না। খাসকান্দা ইউনিয়নের আরো একজন প্রতারক চক্রের সদস্যের মুখোমুখি হতে চাই। থাই লটারি জিতিয়ে দেওয়ার নামে প্রবাসীদের সাথে প্রতারণা করে আসা সিরাজুল ইসলাম ওরফে মিরাজের বাড়িতে টিম 360 ডিগ্রি। আপনার এখানে তো আরো ভাই ব্রাদার মনে হয় অনেকে কাজ করে না? বিশেষ এমনিতে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতেছি। এই ছেলেটাকে চিনেন? কে এটা? খালাতো ভাই। এটা কে? খালাতো ভাই। ও খালাতো ভাই। থাই লটারি প্রতারণার ব্যাপারে সিরাজুলের কাছে আমাদের আরো কিছু প্রশ্ন আছে। আপনাকে কখনো কোনো মামলা হয়েছিল? পুলিশ নিয়ে গিয়েছিল কখনো ধরে? ডিবি হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ডিবির মামলা হচ্ছিল। কেন? অভিযোগটা কি ছিল ভাই? তখন থেকে আমি বাদ দিয়ে ইয়ার কাজ করতেছি। হ্যাঁ চলেন আপনার এখানে ভিতরে। আমি 100 মাস থেকে 2 বছর আগে বানাইছিলাম ভিডিও। ও আচ্ছা, এই যে এই ধরনের ভিডিও যেটা দেখাইলাম, এই ধরনের না, ওটা মানে ওই যে থাই লটারির টাইপ। হ্যাঁ, থাই লটারি 2 বছর আগে ভিডিও দেখানোর পর অনেকে অ্যাড হইতো ইমোতে, তাই তো? এই জানি তো, স্বাভাবিক ব্যাপারটা, সবাই যারা খেলে তারা তো জানে। এই ইমোতে অ্যাড করতেন, তারপরে কথাবার্তা বলে গেমের নামে টাকা নিতে হয়। আমি তো বাদ দিয়ে দিয়েছি, খারাপ দেখে বাদ দিয়ে দিয়েছি। এদিকে আর খেলে অনেকে এটা? এটা তো সেট করে যে সবাই খেলে কম বেশি। 90% লোকে মনে হয় সেট করে খেলে, আমার মনে হয় 90% এরকম মনে হয়। ও আমার সাথে থাকা সিরাজুল ইসলাম একটা সময় থাই লটারির যে প্রতারণা করা হতো থাই লটারির নামে বাংলাদেশ থেকে, তাদেরই এই প্রতারক চক্রের একজন সদস্য ছিলেন। কিন্তু এখন উনি দাবি করছেন যে এখন থাই লটারির যে বিষয়টা থেকে উনি সরে এসেছেন। উনি মাঝখানে এই থাই লটারির সাথে যুক্ত থাকার কারণে 4টি মামলাও খেয়েছেন। ভিডিওগুলো ওনার বাসাতেই বানানো হতো বলে ওনার কাছ থেকে জানতে পেরেছি। তো এই ধরনের কাজ উনি বিভিন্ন মানুষকে হায়ার করতেন এই ভিডিও বানানোর জন্য, যাতে ওনাকে কেউ মানে চিনতে না পারে, সেজন্য এই চালাকিগুলো করা হতো। তো এখন ওনার দাবি যে এখন উনি এই পথ থেকে সরে এসেছেন এবং কোনো প্রবাসীকে উনি আসলে প্রবাসীদের যে কষ্টের টাকাটা সেটা আসলে প্রতারণার মাধ্যমে আর মানে নিতে চান না। প্রতারকদের আবেগ বলে কিছু নেই, তারা শুধু টাকা বোঝেন। কাকে কতভাবে প্রতারণার ফাঁদে ফেলে টাকা কামানো যায় এটাই তাদের ধান্দা, আর এই প্রতারণার টাকাতেই তাদের সকল আনন্দ। কিন্তু এসব প্রতারকদের সম্পর্কে কতটা জানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিংবা জানলেও তারা কি কি ব্যবস্থা নিয়েছেন? ফিরছি আরও একটা বিরতির পর। সামাজিক যোগাযোগের মাধ্যমে বুস্টিং করে সহজ কথায় ভিউ বাড়িয়ে ভুয়া থাই লটারির বিজ্ঞাপন ছাড়ে প্রতারকেরা। না বুঝেই এই ফাঁদে পা দেয় প্রবাসীরাও, এরপর হারান লাখ লাখ টাকা।
আর সেই চিটিংবাজির টাকায় বদলে গেছে নীলফামারীর একটি অঞ্চলের দৃশ্য, যা প্রথমেই আপনাদেরকে আমরা দেখিয়েছি। আপনারা এও দেখেছেন আমাদের ক্যামেরা দেখে কিভাবে তারা মারমুখী হয়ে উঠেছিল। আমরা সেখানে আবারও যাব, তবে তার আগে স্থানীয় থানা থেকে ঘুরে আসা যাক। নীলফামারীর কিশোরগঞ্জ থানা। থাই লটারির নামে প্রতারণা ও প্রতারকদের সম্পর্কে কি তথ্য আছে জানতে চাই ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশচন্দ্র মণ্ডলের কাছে। প্রথমে থাই জুয়ার কথাই শুনছিলাম, থাই লটারি। শোনা যায় যে অনেকে জড়িত। আমরা যদি কোনো এক্সাক্ট কোনো তথ্য পাই, সেই তথ্যের ভিত্তিতে আসলে আমরা তাকে তথ্য প্রমাণ সাপেক্ষে, ডিজিটাল এভিডেন্সের সাপেক্ষে আমরা আসলে তাকে আইনের আওতায় নেওয়ার জন্য বিশেষভাবে আমরা অভিযান করি। দেখেন, এই যে এই ছেলেটাকে চিনেন, সাইফুল ইসলাম সেতু ওনার নাম। এর বিরুদ্ধে অনেক অভিযোগ শোনা যায় যে সেই এই খেলে এবং তার যে অর্থনৈতিক যে উৎস, যে এত বড় বাড়ি করছে কিভাবে, আসলে এটা একটা প্রশ্ন। আমরা তাদের এটা তো আসলে ডিজিটাল এভিডেন্সের বিষয়। যখন আমরা অভিযান করব, তার কাছে আমাদের ওই ডিভাইসটা পাইতে হবে। পাওয়ার পরে ডিভাইসে আমাকে এভিডেন্স থাকলে সেটা আমরা জব্দ করে প্রপার নিয়মে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব। আমাদের গাড়ি চলছে নিতাই ইউনিয়নের দিকে। স্থানীয়দের দেয়া তথ্য বলছে থাই লটারির নামে প্রতারণার সূত্রপাত এই এলাকা থেকেই। তথ্য প্রমাণ হাতে নিয়ে এবার আমরা কিশোরগঞ্জ এলাকার প্রতারকদের মুখোমুখি হতে চাই। আমরা পৌঁছে যাই কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নে। এলাকাটির প্রায় সবাই কৃষিজীবী হওয়ায় 4 বছর আগেও এখানে তেমন একটা দালান কোঠা ছিল না। কিন্তু মাত্র 4 বছরে এলাকার মানুষ কি এমন জাদুমন্ত্র পেল যে সবকিছুই বদলে গেল। এলাকার লোক তো এমনিতে কৃষিকাজ করে না। এলাকার মানুষ কৃষিকাজ, চাকরিজীবীও আছে, ভালো বিজনেসও সাথে জড়িত আছে। সবচেয়ে বেশি তাহলে উন্নতি হয়েছে কাদের? এদেরকে, যারা এই থাই ক্যাসিনো, যারা মনে করেন স্যার থাই ক্যাসিনো খেলতেছে, ওরাই তো এখন একটু বাড়ি টাড়ি, একটু গাড়ি। কিন্তু বাপ মারাও তো সাপোর্ট দিচ্ছে এদেরকে এই কাজ করতে। এখন স্যার বিষয়টা হলো, আপনি ধরেন আপনি বড় ভাই হলেন, আমি ছোট ভাই, 10 টাকা ইনকাম করলাম, করি যদি আপনাকে দেই, আপনি আমাকে মানা করবেন না? করবেন যে উন্নত কর, আরো ইনকাম কর। চকচকে দালান কোঠা উঠেছে যেখানে সেখানে। এগুলোর মালিকরাও কোনো পেশাজীবী নয়, অর্থাৎ উল্লেখ করার মতো তাদের কোনো পেশা নেই। প্রতারণাগুলো করতো তারা কি এই এলাকারই? তো কিন্তু এই থাই লটারির প্রতারকটা পুরা কিশোরগঞ্জ নীলফামারী ছড়াই গেছে। কিন্তু নাম হয়েছে আমার সলিমের। তাই এইগুলো কি কিছু বলে না পুলিশ? পুলিশ তো ধরেছে, পুলিশ ধরি আনে তো মাল নেছে, শাড়ি দিয়েছে। পুরো সোদপুর খেলায় আজকে মোবাইলের বাইরে ফাঁক বসে টিপতেছে, কি খেলতেছে? শুনি যে এগুলো মোবাইলে নাকি ওরা পেপার বানায়, এগুলা এই পেপারগুলো বানাইতে না বলে যে এইটা নাম্বারে আপনার গেম লাগবে 100%। অনুসন্ধান বলছে থাই লটারির আদলে প্রতারণার ফাঁদি হচ্ছে সেই মন্ত্র, যে মন্ত্রে প্রবাসীদের বশ করে এখানকার যুবকেরা কামিয়েছে কোটি কোটি টাকা। সলিমের বাজার নামের এই প্রত্যন্ত এলাকাটিতে পরিবার নিয়ে বসবাস করেন মতিয়ার রহমান। মতিউর ভাই বাড়ি আছেন? ও আপনি, আপনার বাবা মতিউর সাহেব? ও ভালো আছেন? আমার নাম বনি আমিন। বাড়িতে মতিয়ারকে না পেয়ে আমরা কথা বলি তার বড় ছেলের সাথে। টোটাল কয়টা মামলা ছিল? 2টা মামলাই ছিল। ওই প্রথমে আরেকটা ছিল, ওটা হচ্ছিল আপনার সৈয়দপুর থানায় মামলা একটা করছিল। ওটা কিসের মামলা সবগুলা? ওই আপনার একটা প্রতারণার মামলাই করছিল। থাইয়ের কোন জানি লোককে ধরছিল না কি জানি কি, মানে ওই যে শয়তান আমাদের নাম বলছিল। কারণ আমরা লিপ্ত ছিলাম না এমনটা না, এগুলো লিপ্ত ছিলাম প্রায় আগে থেকে, আজকে থেকে প্রায় 3-4 বছর আগে। পরে ওগুলা যখন দেখতেছি এগুলো খারাপ পর্যায়ে আছে, পরে এগুলো বাদ দিয়ে দিয়েছি। মানুষ ঠকানো? হ্যাঁ, মানুষ ঠকানো, ওগুলো বাদ দিয়ে দিয়েছি। এই এলাকায় আরো অনেকে লিপ্ত আছে না? এই এলাকায় বর্তমান মনে করেন যে আপনার বর্তমান এই এলাকায় তেমন লিপ্ত নেই। আদার্স মনে করেন যে আশেপাশে যে এলাকাগুলো আছে ওগুলাতে আছে, কিছু কিছু লোক আছে অবশ্যই। এবার আমরা সেই বাড়িতে যেতে চাই যেখানে এর আগেও একবার গিয়ে আমাদের ফিরে আসতে হয়। নিতা ইউনিয়নের পানিয়াল পুকুর এলাকার এই রাজকীয় বাড়িটির মালিক সাইফুল ইসলাম সেতু। সেতু গত বছর
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন, তবে তার বাবা পেশায় কুমড়া ব্যবসায়ী। সেতুর সাথে এবারও আনুষ্ঠানিকভাবে কথা বলার সুযোগ পাওয়া যায়নি। গল্পের ছলে যে 2-4টি কথা বলা গেছে তাতে আগে ঘটে যাওয়া সেই ঘটনা তিনি বেমালুম ভুলে গেছেন। আমরা তো আপনাদেরকে কখনো ধাওয়া করিনি, ধাওয়া করছি যে আমাদেরকে বারবার হুমকি দেয়। এখানে যে আসলেন কি উদ্দেশ্য? আপনার কাছে জিজ্ঞেস করতে আসলাম ভাই, এটা আসলে ঘটনাটা কি? এখন দেখুন হুমকি ধামকির পাশাপাশি আমাদের ক্যামেরার মেমোরি কার্ড কিভাবে খুলে নিয়েছিল সেতু এবং তার পরিবার। ছোট মেমোরি নাই, এটাই ছোট, এটা দিয়ে তো শুট করব। ভাই আমাদের প্রফেশনাল ক্যামেরা ভাইজান। একদিন আগেও যিনি সেনা অফিসারের পরিচয় দিয়েছিলেন সেই সেতুর বাবার মুখোমুখি আমরা, কিন্তু 24 ঘন্টার মধ্যেই তিনি তার পেশা বদলে ফেলেন। আপনি বলছিলেন যে আপনি সেনাবাহিনীর কি? না, আমি সেনাবাহিনীতে না। আমি কিসের সেনাবাহিনীতে? আমি ব্যবসা বাণিজ্য করি। আমি কিসের সেনাবাহিনী ব্যবসা করেন? আমি মিষ্টি কুমড়ার ব্যবসা করি, আলুর ব্যবসা করি। তিনি তাহলে কি বলেছিলেন সেটাই এবার শোনা যাক। আমি সেনাবাহিনীর লোক। আপনি যদি কথা না বলতে চান আমার কোনো সমস্যা নেই ভাই, কিন্তু অভিযোগ কি দিবে বেটা? তোর বাবা টাকা নিছে? আপনি ঢাকা শহর কোন জায়গায় থাকে আপনি বলেন তো? এবার সেতু সম্পর্কে আমরা জানতে চাই। আপনি কি করেন ভাই? আমি পড়াশোনা করি। হ্যাঁ, গতকালকে আপনি বলছিলেন, আপনারটা আপনি ঠিক বলেছেন। জি, আপনার সম্পর্কে আমি জেনে আসছিলাম। আমার বাবা হয়, আমি পড়াশোনা করি। এখন কি বলার আছে? নীলফামারী জেলাতে থাই লটারির যে বিষয়টা সেটা নিয়ে অনেক কথা আছে, যে এখানে যারা থাই লটারি এইগুলো করে তাদের এখানে বাড়ি। এখন আপনার নামেও এই ধরনের অভিযোগ আছে, আমি এটা রিপোর্ট আছে। আপনারা আপনারা কিভাবে রিপোর্ট করছেন আপনার এটা তো আমি জানি না। আর বিষয়টা হচ্ছে আমি এই সকল বিষয়ে আমার কোনো ধারণা নাই, কোনো অভিজ্ঞতা নাই। এই ক্ষেত্রে আমি আপনাকে কিছু বলতে পারতেছি না। আপনাকে পুলিশ কয়বার ধরছে এটা একটু বলেন তো। আমার কথা শোনেন, আপনাদেরকে বলি, আমাকে পুলিশ কেন ধরছে? প্রমাণ দেখাতে চাওয়া মাত্রই সেতুর সুর পাল্টে যায়। আমাকে সন্দেহমূলকভাবে ধরছিল। কিসের জন্য? কিসের জন্য? আমি ওই যে 3 থানার মোড়ে আমি আমার ফ্রেন্ড সার্কেল সব বিয়ের দাওয়াত খাইতে গেছিলাম, এই কারণে। না, অভিযোগটা কি ছিল? অভিযোগ তো ছিল না। আমার কথা হচ্ছে আপনারা ঠিক আছে আসতে পারেন এখন। ঠিক আছে। থাইয়ের অভিযোগ ছিল না? না না না। ওকে ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। এলাকার সাধারণ মানুষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এই প্রতারণা সম্পর্কে কি জানেন সেটাও আমাদের জানতে হবে। সেতু ছেলেটা এ কি করে? এত টাকার মালিক? আবার সুযোগ করে, ব্যবসা বাণিজ্য করে। পুলিশ ধরছিল ওরে? হ্যাঁ, সবাই। কি কিসের জন্য ধরছিল? থাইল্যান্ডের জন্য ধরছিল। অনেকেই খেলে না এই অঞ্চলে? হ্যাঁ, সবাই অলরেডি সবাই। এবার এলাকাটির চেয়ারম্যান স্থানীয় পুলিশের বিরুদ্ধে জানালেন গুরুতর অভিযোগ। পুলিশ এসে ওসি সাহেব এসে নিজেই আসে, আর ইয়ে করি দেখা যায় যে ওই হয়তো ওই ছেলের মোবাইলে আজকে 10 লাখ টাকা কেমন পাইছে, ওই মোবাইলটা নিয়ে ওই ডিবি ওসি সাহেব ওই পুলিশ কর্মকর্তারা যারা আছে পুলিশের, তারা এসে ওই 10 লাখ টাকার মধ্যে দেখা গেল যে ও 6 লাখে এরাই নিল, 4 লাখ ওই ছেলেটাকে দিয়ে 4 লাখ টাকা বাদ দিয়ে দিল, ছেড়ে দিল। থানা তাদের কন্ট্যাক্ট, সাইপুল আছে, তারপর ওই যে বেনজির আছে, বেনজির নামে এক ছেলে আছে, তারপরে অনেক কি যেন সাইফুল ইসলাম সেতু না, তারপর ওই যে রতন পাগলা নামে এক ছেলে আছে। এটা থানার সাথে পুরো কন্ট্যাক্ট। থানাকে ওরা টাকা দেয়, কর দেয়। প্রশাসন তো তাদের হেল্প করতেছে, কারণ প্রশাসন যদি হেল্প না করতো তা আমার মতো চেয়ারম্যান এনা। এ ব্যাপারে জেলা প্রশাসন কি জানে তাদের বক্তব্যটাও জানা দরকার। নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে টিম 360 ডিগ্রি। আমাদের সামনে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযান সংগঠিত হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিছু মামলাও হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং এটি চলতে থাকবে। পাশাপাশি আমরা আমাদের যারা স্থানীয় জনসাধারণ আছে তাদের মাধ্যমেও প্রবাসীদেরকেও সচেতন করার চেষ্টা করছি, তারা যাতে এরকম কোনো প্রতারণার ফাঁদে পা না দেয় বা এরকম কোনো বিষয় থাকলে জন্য সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরের সাথে সাথে আনে, যাতে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন, অথচ এই ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা জেলা প্রশাসকের কার্যালয় জানে না, বিষয়টি একেবারে তেমনটাও নয়। বরং উপজেলার বিভিন্ন আইন শৃঙ্খলার সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা বিষয়টি একাধিকবার তুলে ধরেন, একই সাথে
প্রতারকদের আইনের আওতায় আনার দাবিও জানান, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতারণার ফাঁদে পড়ে একদিকে যেমন নিজের শ্রম আর ঘামের টাকা হারাচ্ছেন প্রবাসী বাঙালিরা, অন্যদিকে হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন হওয়ার কারণে মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে মনে রাখবেন, কথা কিন্তু একটা, ভালো থাকবেন, ভালো রাখবেন।